হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম আপনাদের স্টার্টআপ বিডি চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে বলবো আপনার সাবকনসিয়াস মাইন্ড কতটা পাওয়ারফুল হতে পারে সেই সম্পর্কে, আর কিভাবে এটাকে ব্যবহার করে আপনি যা চান তাই অর্জন করতে পারবেন। তা হতে পারে আপনার ভালো কোনো জব দরকার, অথবা কোনো সাকসেসফুল বিজনেস স্টার্ট করা, কিংবা আপনার যে কোনো হেলথ সমস্যা থেকে বেরিয়ে আসা। এই সব কিছুর সলিউশন হলো আপনার সাবকনসিয়াস মাইন্ড। আজকের এই ভিডিওটি ডক্টর জোফেস মার্ফির বই দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড থেকে শেয়ার করব। আমি আপনাদের প্রথমেই বলে দিচ্ছি, যারা এই ভিডিওটি দেখছেন, আজকের এই ভিডিওটি একটু ডিপ হতে যাচ্ছে। আপনার মধ্যে যদি গভীরভাবে বোঝার পেশেন্স থাকে যে কিভাবে বুঝতে হয়, তাহলেই এই ভিডিওটি দেখুন, আর না হয় ভিডিওটি দেখা বন্ধ করে দিন। সবার প্রথমে আমি আপনাদেরকে বলবো সাবকনসিয়াস মাইন্ড আসলে কি। আমাদের মনের প্রায় 90% অবচেতন, বাকি কেবলমাত্র 10% চেতন অবস্থায় থাকে। আপনি কখনো আইসবার্গ অর্থাৎ বরফের খণ্ড দেখেছেন? আইসবার্গ সাধারণত পানির উপর ভেসে থাকা বরফের খণ্ড। আইসবার্গের বিশেষত্ব হলো এটাকে যতটা আমরা পানির উপরে দেখতে পাই তা কেবলমাত্র 10%, বাকি 90% পানির নিচে ডুবে থাকে। ঠিক তেমনি আমাদের মনের কেবলমাত্র 10% হলো চেতন মন অর্থাৎ কনসিয়াস মাইন্ড, যা আমরা সরাসরি ব্যবহার করি এবং ঘুমানোর পর তা নিষ্ক্রিয় হয়ে যায়। বাকি 90% হলো অবচেতন মন অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড, যা আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। এমনকি আমরা যখন ঘুমাই তখনও ওরা কাজ করে। আমাদের চেতন মন যুক্তিপূর্ণ। চেতন মন আমাদেরকে লজিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করে, আমাদের সাথে তর্ক করে এবং কোনো কিছু করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। অন্যদিকে অবচেতন মন আমাদের মনের সেই অংশ যার সম্পর্কে আমরা খুব একটা জানি না। অবচেতন মন আমাদেরকে প্রশ্ন করে না, তর্ক বিতর্ক করে না, কিন্তু আপনার বিভিন্ন কাজ, অনুভব ও বিভিন্ন ইমোশনাল বিষয়ে গভীর প্রভাব বিস্তার করে। এক কথায় অবচেতন মন একটা বাচ্চা ছেলের মতো যে কোনো যুক্তিতর্কের ধার ধারে না এবং নিজের ইচ্ছে মতো কাজ করতে চায়। এমনকি এটা জেনে আশ্চর্য হবেন, এই যে আপনার শরীরে এখন রক্ত চলছে কিংবা হৃদস্পন্দন হচ্ছে, এই সব কিছু আপনার সাবকনসিয়াস মাইন্ড পরিচালনা করছে। আপনি যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি জীবনে সবকিছু অর্জন করতে পারবেন। এখন প্রশ্ন হলো, অবচেতন মনকে কিভাবে নিয়ন্ত্রণ করব? অনেক সময় আমরা নিজেকে মোটিভেট করার জন্য বিখ্যাত মানুষ যেমন এপিজে আব্দুল কালাম, বিজনেসম্যান, অ্যাক্টর, স্বাধীনতা সংগ্রামী যেমন শেরেবাংলা একে ফজলুল হক, বা কোনো শিক্ষাবিদ যেমন লুৎফর রহমান খানের জীবনী পড়ি। জীবনের প্রথম দিকে তারাও আমাদের মতো সাধারণ মানুষ ছিল। তাদের সাফল্যের প্রধান কারণ হলো তারা জানতো কিভাবে নিজের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে হবে এবং তাকে দিয়ে কাজ করাতে হবে। সর্বপ্রথম তারা একটি লক্ষ্য অর্থাৎ গোল ঠিক করে। লক্ষ্য নির্ধারণ করা হলো আপনি যা করতে চান সেই সম্পর্কে অবচেতন মনকে স্ট্রং কমেন্ট বা নির্দেশ দেয়া। এবার আমরা জানব সফল মানুষরা সফল হওয়ার জন্য তাদের অবচেতন মনকে কিভাবে নিয়ন্ত্রণ করে। নাম্বার 1, অবচেতন মনের সাথে কথা বলা শুরু করুন। আমাদের অবচেতন মনকে বলতে হবে আমরা কি চাই। ডক্টর জোসেফ মার্ফি বলেন, অবচেতন মনকে আমাদের সবসময় নিজের বন্ধু হিসেবে ভাবা উচিত। আপনি তার সাথে বন্ধুর মতো কথা বলুন। তাকে বলুন আপনি কি চান, ভবিষ্যতে কি করতে চান। যেহেতু অবচেতন মন সবসময় আমাদের মধ্যে থাকে, সেজন্য সবসময় সে আপনাকে সাহায্য করবে। এই বিষয়টি ভালোভাবে বোঝার জন্য একটি এক্সাম্পল দেয়া যাক। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের সকালে উঠতে দেরি হয়। এজন্য আমরা আমাদের বাবা মাকে কিংবা আমাদের বন্ধুদেরকে বলে রাখি সকালে ঘুম থেকে ডাকার জন্য। এখন এই কথাটা অন্যদের না বলে নিজেকে মনে মনে বলুন, অর্থাৎ আপনার অবচেতন মনকে বলুন আমাকে 6টার সময় ডেকে দিও। এই পদ্ধতি একদিনে কাজ করবে না। এর জন্য আপনাকে কিছুদিন অনুশীলন করতে হবে এবং অবচেতন মনের সাথে কথা বলতে হবে, কারণ বন্ধু থেকে ভালো বন্ধু হওয়ার জন্য কিছু সময় প্রয়োজন। এইভাবে অনুশীলন করতে করতে যখন আপনার অবচেতন মন আপনার ভালো বন্ধু হয়ে যাবে, তখন আপনি যা খুশি তাই অর্জন করতে পারবেন। যারা নিয়মিত ফজরের নামাজ পড়েন তাদের কাউকে ডেকে দিতে হয় না, তাদের আপনা আপনি আজানের আগেই ঘুম ভেঙে যায়। এটা করে থাকে তাদের সাবকনসিয়াস মাইন্ড। 2 নম্বরে, অবচেতন মনকে কখনো খারাপ কথা শেখাবেন না। অবচেতন মন কখনো আপনার সাথে তর্ক করবে না, কখনো আপনাকে জিজ্ঞেস করবে না কেন আমি এটা করব। অর্থাৎ আপনি তাকে যে কোনো কাজ যেভাবে করতে বলবেন সে ঠিক সেভাবেই করবে। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য একটা এক্সাম্পল দেয়া যাক। ধরুন আপনি একটি বাইক চালাচ্ছেন, একসময় দেখলেন রাস্তার সামনে 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখন আপনার মর্জি আপনি ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন। ঠিক একই রকম আপনার অবচেতন মন। এক্ষেত্রে আপনি চালক এবং আপনার বাইক হলো অবচেতন মন। আপনি যেদিকে খুশি তাকে নিয়ে যেতে পারেন। বাইক যেমন চালকের উপর নির্ভরশীল, একই রকমভাবে আপনার অবচেতন মন আপনার উপর নির্ভরশীল।
এজন্য অবচেতন মনকে কখনো নেগেটিভ কথা শেখাবেন না। যেমন, আমি এটা করতে পারবো না, এই কাজটা আমার জন্য নয়, আমার দ্বারা এসব হবে না, ইত্যাদি। আপনি মনে করছেন আপনি এগুলো ভাবছেন, আসলে পরোক্ষভাবে আপনি আপনার অবচেতন মনকে এই কথাগুলো বলছেন। আপনার এই ধরনের কথা ভাবা মাত্র অবচেতন মন তা সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেবে এবং সে এমনভাবে কাজ করবে যেন আপনি কোনোদিনও সেগুলো না পান। অতএব অবচেতন মনকে নেগেটিভ কথা না শিখিয়ে তাকে ভালো কথা বলুন, নতুন আইডিয়া ক্রিয়েট করুন এবং তা নিয়ে ভাবুন। মনে রাখবেন, আমরা যখন ঘুমাই তখনও অবচেতন মন কাজ করে। 3 নম্বরে, অবচেতন মনের শক্তিতে বিশ্বাস করুন। অবচেতন মনকে দিয়ে কাজ করানোর জন্য সর্বপ্রথম আপনাকে অবচেতন মনের শক্তিতে বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন অবচেতন মন বলে কিছু আছে, তবে সে আপনার জন্য কাজ করবে না। এজন্য অবচেতন মনের শক্তিতে বিশ্বাস করুন। 4 নম্বরে, অবচেতন মনকে সবসময় পজিটিভ মতামত দিন। অবচেতন মনকে দেওয়া আপনার একটি মতামত আপনার জীবন পাল্টে দিতে পারে। সেটা হতে পারে আপনার ভবিষ্যতের জন্য ভালো বা খারাপ। হয়তো ঠিক বুঝতে পারলেন না আমি কি বলছি। চলুন তাহলে একটি এক্সাম্পল দেয়া যাক। ধরুন আপনি সারাদিন কাজ করে বাড়িতে এসেছেন, প্ল্যান করেছেন ফ্রেশ হয়ে মাঠে ফুটবল খেলতে যাবেন। সারাদিন কাজ করেও আপনি বেশ চনমনে অনুভব করছেন। ঠিক এমন সময় আপনার বন্ধু যে আপনার সাথে দেখা করতে এসেছে, সে আপনাকে বলল, আরে ভাই, সারাদিন তোকে কাজ করে তো বেশ ক্লান্ত দেখাচ্ছে, আজ মনে হচ্ছে প্রচুর কাজ করেছিস। আপনার বন্ধু আপনাকে এই মতামতগুলি দিল। এই সময়ে আপনাকে যুক্তি দিয়ে আপনার বন্ধুর কথাগুলো বিবেচনা করতে হবে। মনে মনে বলতে হবে, আমি একদমই ক্লান্ত নই, আমার মধ্যে এখনো প্রচুর এনার্জি আছে, আমি দিব্যি ফুটবল খেলতে পারবো। আপনি যদি এখন যুক্তি দিয়ে না ভাবেন, তবে আপনার বন্ধুর দেয়া মতামত আপনার অবচেতন মন তৎক্ষণাৎ গ্রহণ করবে এবং আপনি সত্যিই ক্লান্ত অনুভব করবেন। আপনার অবচেতন মন আপনাকে ভাবতে বাধ্য করবে, হ্যাঁ তাই তো, আজ প্রচুর কাজ করেছি, প্রচুর খাটুনি হয়েছে, আজ আর ফুটবল খেলতে যাব না। আপনাকে বুঝতে হবে আপনার চেতন মন এবং অবচেতন মন মিলেমিশে কাজ করে। বাহির থেকে যে সমস্ত মতামত আপনাকে দেয়া হয় তা প্রথমে আপনার চেতন মন গ্রহণ করে এবং যুক্তি দিয়ে বিচার করে। এরপর আপনার চেতন মন সেই মতামতগুলোকে যুক্তি দিয়ে বিচার করে সন্তুষ্ট হলে তা আপনার অবচেতন মনের কাছে পাঠিয়ে দেয়। উদাহরণ হিসেবে ভাবুন, আপনার পরিবারের কেউ আপনাকে বলল, তোর দ্বারা এই কাজটা হবে না, তবে সে মোটামুটি আপনার অবচেতন মনের কাছে পাঠিয়ে দেবে এবং অবচেতন মন একই রকমভাবে গ্রহণ করবে। কারণ আমরা আগেই জেনেছি অবচেতন মন কোনো কিছু যুক্তি দিয়ে বিচার করে না। ফলস্বরূপ আপনি কখনোই কাজটি করতে পারবেন না। কিন্তু আপনার চেতন মন যদি ভাবতে শুরু করে, কেন আমি কাজটি করতে পারবো না, আমি পারবো, তবে একই মতামত চেতন মন অবচেতন মনের কাছে প্রেরণ করবে এবং আপনার অবচেতন মন সেই কাজটি করার বিভিন্ন উপায় এবং কৌশল খুঁজতে শুরু করবে। ঘরের সামনের মানুষটি আমাদের সম্পর্কে কি বলছে তার গভীর প্রভাব পড়ে আমাদের উপর। এই জন্য কেউ আপনাকে নেগেটিভ কথা বললে সাথে সাথে পজিটিভ চিন্তাভাবনা শুরু করুন। এটা একসময় অভ্যাসে পরিণত হবে। আপনাকে শুধু বলতে হবে, হ্যাঁ আমি পারবো, এই কাজটি শুধু আমার দ্বারাই হবে। এর ফলে আপনার চেতন মন ঠিক একই রকম বার্তা আপনার অবচেতন মনকে প্রেরণ করবে এবং সেই কাজটি করার জন্য হাজার হাজার উপায় বের করবে। 5 নম্বরে, শরীর এবং মনের উপর প্রভাব। আপনার অবচেতন মন আপনাকে শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবে অসুস্থ করে তুলতে সক্ষম। পুরনো যুগে ডাক্তার বধির সংখ্যা খুবই কম ছিল, তবুও মানুষ বড় বড় অসুখ থেকে বেঁচে যেতেন। কিন্তু কিভাবে? পুরনো যুগের মানুষ অসুস্থ হলে মন্দির, মাজার বা চার্চে যেতেন, সাধু সুফিদের কাছে যেতেন, যারা তাদের বিভিন্ন ধরনের তাবিজ, আংটি দিতেন এবং বলতেন এগুলো ব্যবহার করলে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আশ্চর্যজনকভাবে তারা সুস্থ হয়ে উঠত। সাধু সুফিরা রোগীদের মনে এই কথাটা গেঁথে দিতেন যে এই তাবিজ ব্যবহার করলে তারা সুস্থ হয়ে যাবে। এই সুস্থ হয়ে ওঠার ব্যাপারে কোনো ম্যাজিক নেই। এই কথাগুলো কেবলমাত্র তাদের অবচেতন মনকে শেখানোর জন্য বলা হতো এবং অবচেতন মন তা মেনে নিয়ে তাদের সুস্থ করে তুলত। কিন্তু বর্তমান যুগে এই পদ্ধতিগুলো কাজ করে না, কারণ আমরা আমাদের অবস্থার মধ্যে শিখিয়ে দিয়েছি যে এই বিষয়গুলো সব অন্ধবিশ্বাস। আমরা অবচেতন মনকে জানিয়ে দিয়েছি ওষুধ না খেলে রোগ সারে না, যার জন্য পুরনো পদ্ধতি কাজ করে না। কিছু মানুষ আজও এইসব প্রাচীন পদ্ধতিতে বিশ্বাস করে। উদাহরণস্বরূপ আমি আমার নিজের দাদুর কথা আপনাদের বলছি। আমার দাদুর পায়ে বাতের ব্যথা আছে, ওষুধ খেয়েও সেই ব্যথা সারে না। তিনি বিশ্বাস করেন তার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে যে মাজারের পাশে বড় পুকুর আছে, সেই পুকুরে গোসল করলে তার বাতের ব্যথা সেরে যাবে।
প্রতি বছর শীতের শুরুতে তার বাতের ব্যথা শুরু হয়। ব্যথা শুরু হওয়া মাত্র তিনি সেই পুকুর থেকে গোসল করে আসেন এবং আশ্চর্যজনকভাবে তার ব্যথা সেরে যায়। তিনি তার অবচেতন মনকে এভাবেই শিখিয়েছেন, যেটা আমাদের মতো একাবিংশ শতাব্দীর মানুষের কাছে কুসংস্কার। 6 নম্বরে, নিজের উপর বিশ্বাস রাখুন। আজ থেকে 200 বছর আগে কেউ ভাবেনি যে মানুষ একদিন আকাশে উড়বে, কিন্তু দুজন মানুষ তা মনে মনে বিশ্বাস করেছিল, যার ফলস্বরূপ মানুষ অ্যারোপ্লেনে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যাচ্ছে। আমরা দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের সাথে কথা বলছি, দুনিয়ার এক প্রান্তের খেলা ঘরে বসে লাইভে দেখছি। এরকম হাজার হাজার উদাহরণ আছে। এই জন্য সবার আগে নিজের উপর বিশ্বাস তৈরি করা প্রয়োজন, এবং একবার সেটা করতে পারলে সবকিছু সম্ভব হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনার মতামত জানিয়ে দিন, কারণ আপনাদের লাইক এবং মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে এরকম আরও ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।